গোপালবাবু, সায়ন্তিকা তাকে দেখা গিয়েছিল যে তিনি উপনির্বাচনে ভোটে লড়লেন এই বরানগর কেন্দ্র থেকে এবং তিনি জয়ী হয়েছিলেন। তিনি জয়ী হওয়ার পর অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। বরানগরের যেটা মূলত একটা বড় সমস্যা, সেটা একটা নিকাশি জল, যেভাবে জল জমে যায় তার একটা নিকাশি ব্যবস্থার একটা বড় সমস্যা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি। তিনি বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন এই নিকাশি ব্যবস্থা ঠিক হবে, আরও অনেক রাস্তাঘাট উন্নয়ন হবে, বিভিন্ন জায়গায় নোংরা পড়ে থাকবে না। বরানগরের একটা বড় সমস্যা সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্যাটের মতন করে নোংরা পড়ে থাকে। সেটা আমরা কামারহাটি থেকে শুরু করে বরানগর বিভিন্ন জায়গায় দেখি রাস্তার উপরে, যেখানে জনবহুল লোকজন থাকে, যেখানে রেসিডেন্স আছে, তার সামনে ওভাবে নোংরা পড়ে থাকে, মিউনিসিপ্যালিটি তোলে না বা কর্পোরেশন তোলে না। বিষয়টা হচ্ছে সেইগুলো অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। এতদিন তিনি দায়িত্ব পাওয়ার পর বরানগরের জন্য সেই প্রতিশ্রুতি কতটা তিনি পালন করলেন, কি বলবেন বরানগর বাসিন্দা হিসাবে? দেখুন, সায়ন্তিকা একজন অভিনেত্রী। উনি রাজনীতিতে নবাগত। উনি বাঁকুড়ায় নির্বাচনে লড়েছেন। বাঁকুড়ার মানুষ তাকে বিপুল ভোটে পরাজিত করেছেন। উনি উপনির্বাচনে বরানগরে এসছেন। উনি ভালো গাইতে পারেন, ভালো কথা বলতে পারেন এবং যেহেতু অভিনেত্রী, দেখতেও বড় সুন্দর, মানুষের কাছে অনেক ভালো ফুটবলও কি খেলতে পারেন? হ্যাঁ, উনি ফুটবল খেলতে পারেন কিনা জানি না, ফুটবল উনি উনি মাঠে দেখেছি, ফুটবলের প্রতি ওনার আকৃষ্টতা আছে। গভীর রাত পর্যন্ত উনি মাঠেও দেখা যায়। তো বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে রাজনীতির বরানগরের উন্নয়ন। বরানগরের মানুষ ভেবেছিল এবং ওনার প্রতিশ্রুতি মতন যে এখানে অল্প সময়ের জন্য এখানে যে নির্বাচন হচ্ছে, কেননা তাদের যে আগের যে প্রার্থী ছিল সেই প্রার্থী দল পদত্যাগ করাতে দল থেকে চলে যায় এবং বিধানসভা থেকেও তিনি পদত্যাগ করেন। তারপরে উপনির্বাচন হয়। উপনির্বাচনে যা প্রতিশ্রুতি রেখেছিলেন এবং মানুষ ভেবেছিল ঠিক আছে, একবার সুযোগ দেওয়া যাক। উনি নিজেও বলেছিলেন, আমি যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার মতন করেই বরানগর তৈরি করব। তো অনেকে ভেবেছিলেন যে বরানগরটা হয়তো অভিনেত্রীর মতনই চকচকে হয়ে যাবে, কিন্তু বস্তুত তা হলো না। সমস্ত জায়গায় আবর্জনা ভর্তি, রাস্তাঘাটগুলো খন্দে ভর্তি, জলাশয়ের কোনো উন্নতি হয়নি, পানীয় জলের অবস্থা খুব খারাপ। এখানে পিএইচ অর্থাৎ জলের যে অ্যাসিডিটি তার পরিমাণ অন্তত বেশি, স্বাভাবিকের তুলনায় বেশি, যার ফলে মানুষের মহামারী রোগ পর্যন্ত দেখা দিচ্ছে। পেটে কষ্ট, পেটের রোগ, তার সঙ্গে ডায়রিয়া তো এখানে আছে, ম্যালেরিয়া তো বরানগরের রয়েছে, ডেঙ্গুর সাথী হচ্ছে বরানগর। এবং শুধু তাই নয়, এছাড়া যে প্রতিশ্রুতিগুলো যেখানে দিয়েছেন তার মধ্যে তো দেখুন, এখানে পৌরসভার যে চাকরি নিয়ে কত ঘোটালা হয়েছে। এখানে ইডি পর্যন্ত এসছেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজেও আমরা দেখেছি এবং একটা কেস পর্যন্ত হয়েছে। আজকে বরানগরের কোনো সার্বিক উন্নয়ন হয়নি। সুতরাং রাজ্য সরকার দেউলিয়া থাকাতে রাজ্য সরকারের যে টাকাটা পিডব্লিউডি সেকশনে বরানগরে আসার কথা, সেই টাকাগুলো আসছে না। বিভিন্ন দপ্তর থেকে টাকা বন্ধ হয়ে পড়ে আছে, যার ফলে এখানকার যে প্রপার্টি ট্যাক্সের টাকা, তার সঙ্গে জঞ্জাল করের টাকা অ্যাড করে যে টাকা দরকার, সেই টাকাতে এখানকার পৌরসভার যারা কাজ করতেন তাদের পর্যন্ত মাইনে দিতে পারছেন না। বকেয়া প্রচুর মানুষ, তারা পেনশন পর্যন্ত পাচ্ছেন না। সমস্ত কিছুইটাই আছে। তার মধ্যে বরানগর ঝুট মিল বন্ধ হয়ে আছে। যে বরানগরে জুট মিলে 16,000 লোক 3টে শিফটে কাজ করতো, আজকে সেই বরানগরে 400 লোকও কাজ পাচ্ছে না। এবং ঘোষণা হয়েছে গতকাল থেকে যে 1 মাস জুট মিল বন্ধ থাকবে। কী কারণে বন্ধ থাকবে সেটা কিন্তু ক্লিয়ার না, কারণ পশ্চিমবঙ্গের অন্যান্য জুট মিলগুলো খোলা আছে। জুট মিলের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে তারা আজকে গোডাউন বানিয়ে রেখেছে। সেটা নিয়ে কিন্তু কখনো সায়ন্তিকা দেবী বা আমাদের মাননীয় বিধায়িকা কোনো মন্তব্য করছেন না, রাস্তায় নামছেন না, তাকে কোথাও দেখা যাচ্ছে না। তিনি এখানে একটি ফ্ল্যাটে 9 তলার উপরেই থাকেন। সারাদিনের দীর্ঘ সময় সেই 9 তলার ফ্ল্যাটের উপর থেকেই তিনি দেখেন, কি দেখেন জানি না। আগামী নির্বাচন আসছে, উনি চেষ্টা করছেন, এটাও হতে পারে উনি দূরবীন দিয়ে পুরোটা বরানগরকে দেখছেন, হতে পারে উনি দূরবীন দিয়ে বরানগরকে দেখার চেষ্টা করছেন। সামনের বার নির্বাচনে আবার কি নতুন করে প্রতিশ্রুতি দেবেন? ওনার কোনো প্রতিশ্রুতি রাখেননি। আজকে বিটি রোডের ওপর থেকে উনি ক্রসিং করার জন্য 7-8টা জায়গাতে বলছিলেন যে পেডেস্ট্রিয়ান ক্রসিং করবেন, সেগুলো করেননি। জলের উন্নত হয়নি। আমরা যেখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি, এই যে বরানগর থানার উল্টো দিকে হরিজন পল্লীতে, এটা পর্যন্ত জলে ডুবে যায়। সিথির মোড় থেকে সামান্য জল হলে সিথির মোড় থেকে ডানলপ জলে তছনছ হয়ে যায়। উনি যেখানে অফিস করেছেন, আমি শুনেছি, আমি অবশ্য কখনো দেখিনি এটা, আমার সঙ্গে ওনার আজ পর্যন্ত দেখাও হয়নি, সরাসরি সাক্ষাৎও হয়নি। তো ওনার যে অনন্যার সামনের অফিস আছে, সেই অফিসে উনি ঢোকেন, জল পাড়িয়েই ওনাকে ঢুকতে হয়, হাঁটু জল পাড়িয়েই ঢুকতে হয়। কোনো কিছু করতে পারেনি। উপরন্তু তা না, এই যে 14 মাসের জন্য উনি নির্বাচিত হয়েছেন,
বিধানসভায় 14 মিনিটের জন্য বরানগর সম্পর্কে বা বরানগরের উন্নয়নের সম্পর্কে উনি কোনো কথা বলেননি। যদি বলে থাকেন উনি ক্যাসেট বার করুন, আমরা দেখতে চাইছি, কারণ আমরা খুঁজেছিলাম, আমরা পাইনি, বা ওনার কোনো বক্তব্য স্পষ্ট তো দেখা যায় না। হ্যাঁ, ছোট ছোট মিছিলে হাঁটা, এই কাজ করা, ওই খেলা মেলা খাদ্য উৎসব এইসবের মধ্যে ওনাকে দেখা যায়। এই কারণে কিন্তু বরানগর মানুষ ওনাকে ভোট দেয়নি। এই বরানগরে জ্যোতিবাবু 6 বার জিতেছিলেন, আবার এই বরানগর থেকেই কিন্তু জ্যোতিবাবুকে হারতে হয়েছিল। সুতরাং উন্নয়নের কথা বলে উনি সাময়িকভাবে এসেছিলেন। অনুন্নত বরানগর এবং বিশ্রী বরানগরে আজকে বড় বড় সমস্যা আছে। আজকে দারিদ্রতা ভরে গেছে বরানগরের শিল্প পুরো ভেঙে গেছে। বরানগরে যে সমস্ত কুটির শিল্পগুলো ছিল, অনুসারী শিল্পগুলো ছিল, সেগুলো উঠে দাঁড়াতে পারছে না। সুতরাং আর নয়, এবার টিএমসির বিদায় চাই। আমাদের মাননীয় বিধায়িকা যিনি আছেন তারও আমরা পরিবর্তন চাইছি। মানুষ এমন আমাদের সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে, মানুষ শুধু অপেক্ষা করে আছে এদেরকে বিদায় জানাবার জন্য। গোপালবাবু, আমি একটা সরাসরি প্রশ্নে যাব। যেহেতু তারকা প্রার্থী বা তারকাদের নিয়ে কথা হচ্ছে, আমরা দেখেছি পশ্চিমবাংলায় কিন্তু প্রচুর প্রথম সারির তারকা আছে, মানে যারা সিনেমা জগতের লোক, যাদের আমরা পর্দায় দেখি, অভিনয় করতে দেখি, সেরকম অনেকেই আছে যারা এমপি এমএলএ হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং প্রোডাকশন চালায় রাজ চক্রবর্তী আছেন, কাঞ্চন আছেন, এরকম অনেকেই আছেন এমপি এমএলএ যারা এইভাবে নির্বাচিত হয়ে মানুষের কাজে জননেতা বা জনপ্রতিনিধি হিসাবে কাজ করছেন। আপনার রাজনৈতিক মতামত কি? দীর্ঘদিন আপনি রাজনীতিবিদ হিসাবে কাজ করছেন। এই যে যারা এই পর্দা থেকে, মানে ছোট পর্দা থেকে, বড় পর্দা থেকে বা সিনেমা জগৎ থেকে উঠে আসে, তারা কি সেইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে জননেতা বা জনপ্রতিনিধি হিসেবে মানুষকে সেই পরিষেবা 24 ঘন্টা দিতে পারে বা দেওয়া সম্ভব, বা সেই এলাকার উন্নয়ন কি সেইভাবে হয়? কি বলবেন? দেখুন, ফিল্ম জগতের প্রচুর মানুষ তারা রাজনীতিতে এসেছেন। নাকি এটা শুধুমাত্র একটা রাজনৈতিক গিমিক দিয়ে সেই কেন্দ্রটা জেতার জন্য তাদের মুখটাকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া? কি মনে হয়? না, ফিল্ম জগতের সবাই যে ব্যর্থ হয়েছে, সবাই যে গিমিক দেখাচ্ছে তা নয়। আমরা তামিলনাড়ুর মতো রাজ্যে দেখেছি, সেখানে রামচন্দ্রন বা পরবর্তী সময় জয়ললিতা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারা কিন্তু রাজ্যের অনেক উন্নয়ন করেছেন। দক্ষিণের রাজ্যগুলোতে কিন্তু এই প্রভাবটা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের নেতৃত্ব একজন আর বাকি সব ল্যাম্পপোস্ট। তো এখানে দাঁড়িয়ে ওরা যেই ভাবুক না কেন, যে ভাবনা নিয়ে তারা এখানে আসে, তারা একটা জায়গায় এসে থমকে দাঁড়ায়। তো যে কারণে অনেকেই আছেন যারা টিএমসি ছাড়তে চাইছেন, দাঁড়াতে চাইছেন না। দেব গতবার দাঁড়াতে চাননি, বারাসাতের এমএলএ তিনিও দাঁড়াতে চাইছেন না। তারা স্পষ্ট তো আউট অফ ক্যামেরা বলছেন, যে কাজের জন্য আমরা এসেছিলাম এটা সে কাজ নয়। তাহলে কি তাদের কাজ করতে দেওয়া হয় না? মানে জিতে সিটটা নিয়ে নেওয়ার পর কোথাও কি, যেহেতু বললেন যে একজনই এখানে মানে একজনই নেত্রী, একজনই বাকিরা ল্যাম্প পোস্ট, তাহলে সেই নেত্রীর পরামর্শেই কি তারপরে তাদের আর কাজ করতে দেওয়া হয় না? দেখুন, তৃণমূল কংগ্রেসের মানে গোষ্ঠী দ্বন্দ্বটা এত বেশি। প্রকৃতপক্ষে তো দেখুন, এটা কংগ্রেস থেকে তৈরি হয়েছে। এখানে দীর্ঘ সময় সিপিএম চলছিল। সিপিএম এখানকার কংগ্রেসকে সেই সময় তৎকালীন সৌমেন মিত্রকে আমরা অবজার্ভ করে রেখেছিলেন। সৌমেন মিত্র প্রতিবাদ করতেন না, এবং দিল্লির যারা নেতা ছিলেন, রাজীব গান্ধী বলুন, তার আগে ইন্দিরা গান্ধী বলুন, তারা জ্যোতিবাবু বা অন্যান্য এদের বিরুদ্ধে লড়তেন না। সে কারণে কংগ্রেস থেকে ভেঙে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যখন তৈরি করলেন, তাদের আদর্শ ছিল যে একটা কিছু তারা করবে, বাংলার উন্নতি করবে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল কংগ্রেসের নীতিটাই রয়ে গেল। এখানে টিএমসির কোনো নতুন করে নীতি আসেনি। সে একনায়কতন্ত্র। যতই আমরা গণতন্ত্রের কথা বলি না কেন, এখানে গণতন্ত্রের উপরে একটা রাজতন্ত্রের মোড়ক লাগানো আছে, একটা পরিবারতন্ত্রের মোড়ক লাগানো আছে। যেভাবে দিল্লির কংগ্রেসের সরকার চলেছে, যে নেহেরুর পরে তার মেয়ে ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, এবং এখন বর্তমানে রাহুল গান্ধীকে প্রজেক্ট তারা করছে, ঠিক এইভাবেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তার নিজের ভাইপোকে করার জন্য দল থেকে বহু কর্মীকে আজকে তৃণমূল কংগ্রেস দ্বারা তৈরি করেছিল। যারা মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল, যারা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, নদিয়াতে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, সেই সমস্ত পরিবারগুলোর কথা ভুলে গেছেন। বহু মানুষ তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল একটা আদর্শ নিয়ে, কিন্তু আজকে সব আদর্শ জলাঞ্জলি দিয়ে একটি মাত্র পোস্ট, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্প পোস্ট। আজকে যেভাবেই হোক না কেন, যত দুর্নীতিকে চেপে আজকে অভিষেককে মুখ্যমন্ত্রী বানাবার যে তার প্রচেষ্টা চলছে, এটা কিন্তু একটা রাজতন্ত্রেরই একটা মোড়ক। সুতরাং এটা মানুষ মানতে চাইছে না। যেভাবে মানুষরা এসছেন, সমস্ত মানুষের আলাদা আকাঙ্ক্ষা থাকে।
ফিল্ম জগৎ থেকে মানুষ আসতেই পারেন, লেখক জগৎ থেকে মানুষ আসতে পারেন। এখানে তো ওদের খুব ভালো একজন সরকার বাবু, তিনি তো পদত্যাগ করেছিলেন, তিনি তো রাজ্যসভার সাংসদ পর্যন্ত ছিলেন, তাকে কাজ করতেই দেওয়া হয়নি। এখানে অনেকেই ছিলেন যারা রেলমন্ত্রী হয়েছিলেন পর্যন্ত, সেই রেলমন্ত্রীকেও পর্যন্ত দল ছেড়ে চলে আসতে হয়েছিল। মুকুলবাবুকে দেখেছি দলের বিরুদ্ধে অনেক কথা বলতে, আজকে বহু মানুষকে দেখেছি দলের বিরুদ্ধে কথা বলতে। আসলে প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দলের আদর্শ থাকে, একটা রাজনৈতিক দলের বিবেচ্য জিনিস থাকে, তাকে কেন্দ্র করে মানুষ এগোয়। কিন্তু কংগ্রেসকে ফলো করেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা এত বেশি, এই যে বরানগরের বিধায়িকা সায়ন্তিকা কাজ করবেন কি করে? তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে করে তাকে তো সহযোগিতা করছে না, এটা তো আমি মানে অন ক্যামেরাতে বলছি যে তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য বর্তমান বহু 3-4 জন নেতা আছেন যারা সায়ন্তিকাকেই পরিবর্তন করতে চাইছে। সায়ন্তিকা কাজ করেনি, এটা বিজেপিকে বলতে হচ্ছে না, এটা তৃণমূলের আরেক গোষ্ঠী, তারাই কিন্তু বলছেন তাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এখন সায়ন্তিকার সাথে মমতা ব্যানার্জির কি সম্পর্ক, সায়ন্তিকার সাথে অভিষেকের কি সম্পর্ক, কোন জায়গা থেকে উনি টিকিটটা পাবেন? উনি টিকিট পেলে এক দল তাকে সমর্থন করবে, তৃণমূল কংগ্রেসের অন্য দল থেকে হারিয়ে দেবে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দিয়ে কিছু হবে না। আর বাংলার বর্তমান যে পরিস্থিতি, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক পরিস্থিতি। যেভাবে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ ঢুকেছে, সেই অনুপ্রবেশকে ওরা, তারা বা দূরে থাক, তারা তাদেরকে আদর করে জামাই আদরে রেখেছে। বাংলার মানুষ যদি দেরি করে, তাহলে বাংলাটা কিন্তু জয় বাংলা ওদের যে স্লোগান, সেটা পশ্চিমবঙ্গ আর থাকবে না, বাংলাদেশ হয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। কারণ যেখানেই মুসলমান সংখ্যা 50%-এর বেশি হয়েছে, সেখানেই কিন্তু ওদের মৌলবাদ এসছে, সেখান থেকে কিন্তু গণতন্ত্র উঠে গেছে। তাই আমাদের এই যে নির্বাচন, এটা বাংলার শেষ নির্বাচন, বাংলাকে রক্ষা করার নির্বাচন। যে কাজটা ভারতীয় জনতা পার্টি করতে চাইছে, ভারতে 2000 রাজনৈতিক দল আছে, পশ্চিমবঙ্গে 125টা রাজনৈতিক দল আছে, শুধুমাত্র বিজেপি চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে সার্বভৌমত্ব থাকুক। কারণ ভারত একদিন হিন্দু রাষ্ট্র হবে, সে হিন্দু রাষ্ট্রে পশ্চিমবঙ্গ থাকবে কিনা, এইটাই আজকে বড় প্রশ্ন। তাই পশ্চিমবঙ্গ যাতে ভারতে থাকে এবং পশ্চিমবঙ্গের মানুষ যাতে সঠিকভাবে ভোট দিয়ে সঠিক দলকে নির্বাচন করতে পারে, যে দল ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং আমাদের যে ডেমোক্রেটিক রাইট, আমাদের যে রিপাবলিক রাইট, সেটাকে রক্ষা করতে পারবে, সেই দলের জন্যই মানুষ অপেক্ষা করে আছে। সেই দলের নাম বিজেপি। স্বাধীনতার পরে 25 বছর এখানে কংগ্রেস করেছে, স্বাধীনতার পরে 34 বছর এখানে সিপিএম ছিল, স্বাধীনতার পরে 15 বছর এখানে টিএমসি আছে। বিজেপির পালা এবার, বিজেপি আসুক। বিজেপি দীর্ঘ সময় রাজত্বের পরে আমরা বাংলাকে গুজরাট বানাবো না, বাংলাকে বাংলাই বানাবো। বাংলাই ছিল ভারতের প্রথম মুখ, সে কারণে ইংরেজরা ভারতে এসেছিল, সে কারণে ওলন্দাজরা ভারতে এসেছিল। আর যে বরানগরে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই বরানগরে ছিল পৌর বন্দর, নদীকেন্দ্রিক বন্দর। এখানে কিন্তু হক একটি কারখানা করেছিল, সেই কারখানায় 30,000 শূকরকে প্রতি বছর মারা হতো এবং তার মাংস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হতো। বাণিজ্যতে মুখর ছিল এই বরানগর। এই বরানগরের উন্নতি হতে পারে বিজেপির হাত ধরে। আমাদের যে পৌর নীতি আছে, পৌর উন্নয়ন আছে, আমরা যেভাবে ডেভেলপমেন্ট চাইছি, আমরা ক্যালকাটা কর্পোরেশন এবং গ্রেটার ক্যালকাটা যে ডেভেলপমেন্ট চাইছি, তার উপরে একটা ভিশন হবে, সেটা আমরা তৈরি করছি। তাতে আমরা বরানগরকে ফোকাস করেছি, কারণ হাওড়ার যে শিল্প, তার অনুসারী শিল্পের প্রধান কেন্দ্রই হচ্ছে বরানগর। বরানগরের উন্নতি হোক, বরানগরের মানুষের হাতে কাজ আসুক, বরানগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলুক, যেগুলো বন্ধ হয়ে গেছে। আইএসআইকে আরও বড় করতে হবে, এখানে এনআইও যেটা আছে সেটাকে আরও বড় করতে হবে। এখানে বিআইয়ের জমি পড়ে আছে, আরআইসির জমি পড়ে আছে, এখানে প্রচুর জমি পড়ে আছে। যে জমিগুলোকে সংস্কার করে সেখানে যদি পিপিপি মডেল তৈরি করা যায়, তাহলে বরানগরে বেকার পর্যন্ত থাকবে না। আমি আপাতত এইটুকুই বলতে পারি। অসংখ্য ধন্যবাদ।